সবাইকে নমস্কার। আজ আমরা সমবেত হয়েছি। আমার সঙ্গে আছেন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের যিনি সচিব দায়িত্বে রয়েছেন তপন দাস মহোদয়, রয়েছেন আমাদের লালসল মহোদয় ডাইরেক্টর, এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন সকলকে আমি স্বাগত জানাই। আজকের মূলত বিষয় হচ্ছে 2025-26 অর্থ বছরে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের বাজেটে আমরা কিছু উত্থাপন করা হয়েছিল যে বিষয়গুলো আমরা করব 25-26-এ। সেই কতগুলো কাজ হয়েছে সেটা নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই যে সিদ্ধান্তগুলো হয়েছে। মূলত আমরা চারটা বিষয় গত বাজেটে আমরা রেখেছিলাম, খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল চারটা। একটা হচ্ছে আমাদের রাজ্যে বালিকা বিবাহ রোধ করা, যেন কম করা যায় বালিকা বিবাহ। আপনারা জানেন এটা একটা বড় সংখ্যা ছিল, তো সেটাকে কম করতে গিয়ে একটা মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা আমরা সেই বাজেটে রেখেছিলাম, এবং সেটা গত বছর রাখা হয়েছে। কিন্তু আমরা যদি দেখি ওই বছর মাঝামাঝিতে সেটা আমরা শুরু করেছি, এবং শুরু হওয়ার পর ইতিমধ্যে আমরা প্রায় 25-26 অর্থ বছরে 45 জনকে সেই সুবিধাটা দিতে পেরেছি। এই সুবিধাটা কি অন্তদয় পরিবারের যে সমস্ত কন্যা সন্তান 18 বছর পূর্ণ হলে পরে তাদের বিয়ের জন্য 50,000 টাকা আমরা তাদেরকে দিয়ে থাকি, এবং দুজন কন্যা সেই সুবিধাটা পাবে। আমরা ইতিমধ্যে 45টা অ্যাপ্লিকেশন এসছে, আর আপনাদের মাধ্যমে আরও যেন একটু প্রচার প্রসার হয়। আমাদের কাছে অর্থের ব্যবস্থা রয়েছে, আমরা চাই আরও অ্যাপ্লিকেশন আসুক, আর এর জন্যই আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনায় বসছি। আর ইতিমধ্যে 45 জন কিন্তু অ্যাপ্লিকেশন করেছেন, এবং আমরা তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্টও করেছি। রেগুলার করার কথাটা আমি এইভাবে তো বলা যাবে না। সরকার ওনারা যে কাজটা করেন, প্রথম তো কথা, ওনারা চাকরি করেন না, এমপ্লয়ি নয়, ওনারা অনারিয়াম বেস সেবিকা। তো এই জায়গাটাতে ক্লিয়ার হতে হবে। সরকারি রেগুলার চাকরির জন্য যে রিজার্ভেশন, আমাদের যে সুপ্রিম কোর্ট গাইডলাইন রয়েছে, আমাদের দেশে যে নিয়ম রয়েছে, সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথমত রিজার্ভেশন ফিক্স করতে হয়। অর্থাৎ কতজন মহিলা চাকরি পাবে, কতজন পুরুষ মানে এসটি চাকরি পাবে, কজন এসসি পাবে, কজন মহিলা হবে, এটা তো ফিক্স হতে হবে। তো আমাদের অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে এগুলো কি ফলো করা হয়? অঙ্গনওয়াড়িতে তো এগুলো দেখা হয় না, যে কজন এসসি পেলো, কজন এসটি পেলো, কজন ওবিসি পেলো, কজন মহিলা পেলো, এগুলো তো এখানে ফলো করা হয় না। তো একটা সরকারি চাকরির ক্ষেত্রে যা যা নিয়ম নীতি রয়েছে এগুলো কোনো কিছুই এখানে ফলো করা হয় না, কারণ ওনারা অনারিয়াম বেস। ওনাদের চাকরিটা না ইন্টারভিউ হয়, ওনাদের চাকরিটা রিটেন ইন্টারভিউ হয় না, ওনাদের অ্যাপয়েন্টমেন্টটা সিডিপিও লেভেলে একটা প্রজেক্ট বেস হয়। অর্থাৎ একটা অঙ্গনওয়াড়ির জন্য সিডিপিও লেভেলে 2-3জনের একটা টিম থাকে, তারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্টটা করেন। তো অর্থাৎ একটা চাকরির ক্ষেত্রে যা যা দরকার হয় কোনো কিছুই ফলো করা হয় না। তা আমি জানি না এটা লিগেলি কতটুকু দাবি ঠিক, যে রেগুলার চাকরি করার জন্য, মানে যেহেতু অ্যাপয়েন্টমেন্টটাই ওনাদের যে যোগদানটাই, যেহেতু সরকারি যা নিয়ম নীতি রয়েছে এগুলো ফলো করা হয় না, তো সেই ক্ষেত্রে চাকরিটাতে যখন আমি রেগুলার যখন দাবি করবো এটা কতটুকু যথাযথ হবে, এটা তো ভাবার বিষয় রয়েছে। গ্র্যাচুইটির বিষয়টা, হ্যাঁ না, আমি তো অবৈধ বলছি না, কিন্তু এটা লিগেল ল ডিপার্টমেন্ট বলতে পারবে, বা দপ্তর এটাকে দেখতে হবে যে এইভাবে রেগুলার হয় কিনা। কারণ সারা দেশে কোথায় তো হয়নি, সারা দেশে কোনো রাজ্যে এটা হয়নি, বা আমি দেখেও নি, আমাদের কাছে অন্য কোনো রাজ্যে এটা দাবিও আসেনি। এখানে এটা আমি তো মনে করি যেটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দাবি নয়, এখানে কিছু পলিটিক্যাল পার্টি যাদের আর কোনো রাজনৈতিক করার প্ল্যাটফর্ম নেই, সব জায়গাতে তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলছে, এখন এই ধরনের মানুষকে একত্রিত করে নিজেরা চাইছে নিজেদের রাজনীতিটা চমকানোর জন্য। তো এটা একটা বিষয়। আপনি গ্র্যাচুইটিটার কথা বলেছেন, গ্র্যাচুইটিটা বিচারাধীন রয়েছে কোর্টে, যেহেতু বিচারাধীন নিশ্চয়ই এটা নিয়ে ভাবা হচ্ছে। যদি সেখান থেকে কিছু পজিটিভ আসে আমরাও চিন্তা করব। আমাদের নিজেদের সোর্স খুব কম ফাইন্যান্সিয়ালি, আমরা কেন্দ্রের উপর নির্ভরশীল রাজ্য। কেন্দ্র আমাদের বিভিন্ন স্কিমে টাকা দেন, সেই টাকাতে আমরা রাজ্য চলে। আপনারা মিডিয়াতে কাজ করেন, আপনারা অত্যন্ত গুণীজন, আপনারা সেগুলো জানেন। আমাদের রাজ্য যদি দেখি, আমরা অঙ্গনওয়াড়িতে যারা কাজ করেন, অঙ্গনওয়াড়ি হেল্পার বা ওয়ার্কার, ইতিমধ্যে যে মানে ওনারা যে অনারিয়ামটা পান, এই লিস্ট আমার কাছে আছে, যেখানে সারা দেশে আমরা কেন্দ্রশাসিত এবং রাজ্য সরকার যে 34টা রাজ্যের মধ্যে প্রায় 20খানা রাজ্যের থেকে বেশি আমরা অনারিয়াম দিয়ে থাকি। অর্থাৎ এরকম 20খানা রাজ্য, যেগুলো বড় রাজ্য,
তার থেকেও আমরা বেশি অনারিয়াম দিয়ে থাকি। আমাদের থেকে খুব বেশি দেয় এরকম 5-7খানা 10খানা রাজ্য আছে, খুব বড় রাজ্য যাদের নিজেদের প্রচুর সোর্স আছে, অল্প বেশি দিয়ে থাকে। নতুবা আমরা 20খানা রাজ্য থেকে, আপনারা যদি শুনেন যে বিহারের মতো রাজ্য, বড় রাজ্য, যেখানে 7,000 টাকা অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কাররা আছে তাদেরকে দেওয়া হয় থাকে। আপনি যদি দেখুন হিমাচল প্রদেশ 9,500 টাকা দেওয়া হয়। আপনি যদি দেখুন জম্মু কাশ্মীরে 5,000 টাকা দেওয়া হয়, ঝাড়খণ্ডে 9,500 টাকা দেওয়া হয়, উড়িষ্যাতে 7,500 টাকা দেওয়া হয়, পাঞ্জাবে 9,500 টাকা দেওয়া হয়, রাজস্থানে 9,054 টাকা দেওয়া হয়, আপনি উত্তরপ্রদেশ 6,000 টাকা দেওয়া হয়, উত্তরাখণ্ডে 9,300। এইরকম প্রায় 20খানা রাজ্য আছে আমি বললে, যেখানে 20খানা রাজ্যের থেকে আমরা বেশি দিই, আমরা 10,400 টাকা দিই। আমাদের ইচ্ছা আছে, সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীরও ইচ্ছা আছে, আমাদেরও ইচ্ছা আছে যেন আমরা আরও তাদেরকে বেশি দিতে পারি, কিন্তু আমাদের অর্থের যোগান, অর্থের ব্যবস্থা হতে হবে, তবেই তো আমরা দিতে পারবো। তার জন্য আমাদের প্রয়াস রয়েছে আমরা যেন তাদের অনারিয়ামটা আরেকটু বাড়াতে পারি, তাদের পুজোর বোনাসটা আমরা একটু বেশি দিতে পারি। আমাদের লক্ষ্য রয়েছে তাদের গ্র্যাচুইটি নিয়ে একটা সমস্যা আছে, সেটার সমাধান করতে পারি। এগুলো নিয়ে আমাদের সদিচ্ছা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন আমরা যারা সাধারণ যারা ওয়ার্কার আছে তারা যেন সমস্ত সুযোগ সুবিধাগুলি পান, কিন্তু আমাদের আর্থিক যে ব্যবস্থা সেটার উপরে নির্ভর করেই করতে হচ্ছে। যাই হোক, এগুলো আমাদের মোটামুটি ছিল। আর যদি কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে আপনারা জিজ্ঞাসা। কন্যা সন্তান জন্ম হলে অন্তোদয় পরিবারে তারা যেন কোনো অসহায় বোধ না হয়, তারা যেন মেয়েকে স্বাভাবিকভাবে লালন পালন করে, এর জন্য ফাইন্যান্সিয়াল একটা গভর্নমেন্ট সাপোর্ট, অর্থাৎ 50,000 টাকা তাদেরকে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হবে। তাদের 18 বছর পুরো হলে সেই টাকাটা তাদের বিবাহ বা এডুকেশনের কোনো খাতে যেন খরচা লাগাতে পারে, তার জন্য এই স্কিমটা আমরা নিয়ে এসেছিলাম। এটাও প্রায় 105 জনকে আমরা ইতিমধ্যে আমরা দিয়েছি। এটাও নতুন যেহেতু স্কিম, এই দুটো স্কিমই একদম নতুন, মানুষে অনেকেই জানেন না। আপনাদের মাধ্যমে আরও হয়তো এটার প্রচার হবে। তো ইতিমধ্যে 105 জন অ্যাপ্লিকেশন করেছেন, আমরা 105 জনকে দিতে পেরেছি 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করে। আর একটা ছিল চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অর্থাৎ মানসিক দিব্যাঙ্গ যে সমস্ত ছেলেমেয়েরা, তাদের জন্য প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে। এটাও আমরা বাজেট অধিবেশনে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এই স্কিমটাও আমরা ইতিমধ্যে 5,000 টাকা করে দেওয়া, এটা প্রায় আমাদের রাজ্যে ইতিমধ্যে 3,492 জনকে এই স্কিমের আওতায় এনে প্রত্যেক মাসে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ এই স্কিমে 5,000 টাকা করে প্রতি মাসে আমাদের রাজ্যে 3,492 জন পেতে শুরু করেছেন। এই সংখ্যাটা আরও বাড়বে হয়তো, কিন্তু এটা নিরন্তর যত আসবে আমরা দেব। এই সংখ্যাটা বর্তমানে 3,492 জন রয়েছে যারা 5,000 টাকা করে যতদিন বেঁচে থাকবেন ততদিন সেই টাকাটা তারা পাবে। এছাড়া প্রায় 20,027 জন আমাদের রাজ্যে দিব্যাঙ্গ যারা আছেন 2,000 টাকা করে যারা পান। আর এটা যেটা বললাম আমি, এটা হলো মানসিক দিব্যাঙ্গ যারা, এই মানসিক দিব্যাঙ্গরা 5,000 টাকা করে পান। এবং আমাদের আরেকটা আমরা আপনাদের সামনে বলেছিলাম এখানে প্রেসে, যে আমরা বর্তমান সময় যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি যে শহর এলাকাতে ছাত্রছাত্রীর সংখ্যাটা একটু কমছে, অর্থাৎ শিশুদের যে আগমন সেখানে একটু সংখ্যা কম হচ্ছে। এটার বড় রিজন হচ্ছে শহরে এবং বিভিন্ন মফস্বলেও বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল, যেমন বিদ্যাজ্যোতি হয়েছে, পিএমসি হয়েছে, বা বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল এসে, সেন্ট্রাল স্কুল অনেকগুলো হয়েছে, এবং প্রাইভেটও অনেক স্কুল এসে গেছে। এর জন্য মা বাবাও চান যে ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামেই বেশি করে যাক, সেখানে ছোটোবেলার থেকেই তারা ইংলিশে শেখুক, এটা চান। এর জন্য আমরাও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের অঙ্গনওয়াড়ি 100খানা অঙ্গনওয়াড়িকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ইংলিশ মিডিয়াম করব। আমরা বর্তমানে আগরতলা শহর, উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর এই শহরগুলো মিলে আমরা 100খানা এরকম আধুনিক মডার্ন একদম সমস্ত সুবিধাযুক্ত করে 100খানা আমরা ইংলিশ মিডিয়াম অঙ্গনওয়াড়ি সেন্টার করেছি আমরা ইতিমধ্যে। এবং সেখানে সেই ধরনের কোয়ালিটি যাদের আছে সেই ধরনের আমরা টিচারও দিয়েছি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারও আমরা সেখানে নিয়োগ করেছি। এছাড়াও আমাদের কিছু সক্ষম অঙ্গনওয়াড়ি, অর্থাৎ যেগুলিতে জলের ব্যবস্থা থাকবে, স্মার্ট টিভি থাকবে, ইলেকট্রিসিটি থাকবে, এরকম আমাদের প্রায় 640টা, আমরা 562টা অঙ্গনওয়াড়ি সেন্টার সক্ষম করেছি, এবং 640টা আমরা নতুন করে পাঠিয়েছি অনুমোদনের জন্য, সেগুলো আমরা করব। আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের রাজ্যে 2018-র আগে একখানেও অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে বিদ্যুৎ আছে এরকম ছিল না।
অর্থাৎ বিদ্যুৎবিহীন অবস্থায় আমাদের রাজ্যের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো ছিল। বর্তমান সময়ে আমাদের 25-26 অর্থ বছর পর্যন্ত 3559টা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি, এবং আমরা এবছর 2026-27 অর্থ বছরে আরও 5000 অঙ্গনওয়াড়িকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি দপ্তরের কাছে। আমাদের আশা এগুলো আমরা পুরো করতে পারি। এটাই আপনাকে বললাম। সত্যতা না থাকে তাহলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এই যে একটা মিথ্যে প্রচার হচ্ছে, এর জন্যই তো আজকে আপনি যে কথাটা বললেন, আমি এখনই ওনাকে এই কথাটার উত্তর দিয়েছি। আমার কাছে এই যে বিভিন্ন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের, এটা বিভিন্ন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের আমাদের রাজ্যের ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, এর জন্য আমি স্টেটমেন্টটা এনেছি। আপনি চাইলে তার ফটো তুলে নিতে পারেন। আমি ব্যাংক স্টেটমেন্টগুলো এর জন্য এনেছি যে প্রত্যেক মাসে, সেটা আমি স্বীকার করে নিয়েছি যে 2025-26 যে অর্থ বছর তার মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ 2025-এর 30 মার্চ পর্যন্ত কোনো ধরনের পয়সা একদিনও দেরি হয়নি। অর্থাৎ যেভাবে দীর্ঘ 25 বছর যারা এই মানবাধিকার কমিশন কথা বলছেন, যারা 25 বছর যে দলের কথা বলে ওরা দাঁড়াচ্ছে, তখনকার সময় যেভাবে স্যালারি ওনারাই আমরা যত তারিখে, ঠিক সেই তারিখ অর্থাৎ 2025-এর 31 মার্চ পর্যন্ত গিয়েছে। 31 মার্চ 2026, অর্থাৎ এই 2 মাস, এপ্রিল এবং মে মাস, যেহেতু কেন্দ্র সরকার সমস্ত, শুধু আমাদের নয়, সেটা অঙ্গনওয়াড়ি নয়, সরকারি যত দপ্তর আছে সব দপ্তরের অ্যাকাউন্ট যে টাকা যে ট্রানজ্যাকশন হয় তার পদ্ধতি চেঞ্জ হয়েছে। এখন SNS পস হয়েছে। SNS পস মানে একটা সেন্ট্রাল প্রসিডিউরের মাধ্যমে তার সেন্ট্রালাইজ পয়সাটা সারা দেশে, মানে যতগুলো দপ্তর আছে তাদেরকে দেওয়া হবে। আগে কি হতো, স্টেট ট্রেজারিতে টাকাটা আসতো, অর্থাৎ কেন্দ্র সরকার যাই কিছু করবে সেই টাকাটা রাজ্য সরকারের কোষাগারে আসতো, রাজ্য সরকারের কোষাগার থেকে তার সময় মতো স্যালারি দেওয়া হতো। এখন এরকম নয়। এখন কি হয়, এখন আমরা ভাউচার বানিয়ে যে আমার অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের এত টাকা চাই এই মাসে স্যালারি দেওয়ার জন্য, অনারিয়াম দেওয়ার জন্য, সেটা গেলে পরে তারা আমাদের এখানে টাকাটা পাঠাবে। তা এর জন্য কি হয়েছে, এই যে 10-12 দিন 15 দিন লেট হয়েছে, এই 2 মাস আমি তার জন্য স্টেটমেন্ট এনেছি। 2 মাস আমরা স্বীকার করছি, 2 মাস যেহেতু একটা চেঞ্জ হয়েছে পুরোটা স্ট্রাকচারটা, এটাও আমরা সলভ করে নিয়েছি। এটাও আমাদের অর্থ দপ্তর অ্যাডভান্স টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে। আগে কী হতো, যেহেতু দুটো কম্পোনেন্ট একসঙ্গে দিতে হয়, যেহেতু আমাদের শেয়ারটা, আপনারা দেখুন স্টেটমেন্ট যদি দেখুন, আমি এখানে লিখে রেখেছি, আপনি যদি দেখেন এখানে লেখা রয়েছে, আমরা এই দেখুন এখানে আমি স্যালারিটা নিয়ে এসেছি। আমরা এপ্রিল মাসের 2 তারিখে আমরা এই ভদ্রমহিলার টাকা নিফটিতে, আমাদের NFTতে ট্রান্সফার হয়েছে 5946 টাকা। অর্থাৎ ওনার যে স্যালারির পয়সাটা, আমাদের যে শেয়ারটা, রাজ্য সরকারের যে শেয়ারটা 2 তারিখের মধ্যে অনারিয়ামটা ঢুকে গেছে, এবং বাকি যে পার্টটা সেটা ঢুকেছে গত 8/5 দিয়ে, অর্থাৎ কয়েকদিন দেরিতে গেছে। যেহেতু আমি এটা বললাম যে একটা প্রসেস চেঞ্জ হয়েছে, এর জন্য সেটা লেট হয়েছে, বুঝলেন তো। এটা 2 মাস হয়েছে, কিন্তু এটা এরকম পার্মানেন্ট, এটা তো সলভ, যেহেতু 2 মাস হয়েছে তার মধ্যে ইতিমধ্যে আমরা এটাকে সলভ করার জন্য ব্যবস্থা নিয়ে এসেছি, এবং এটা আগামীতে আর হবে না, সেটাও সলভ হয়ে গেছে। ঠিক আছে। বিভিন্ন মাধ্যমে যখনই আন্দোলন করেন এরা, আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছেন তারা বলে থাকেন যে আমাদের যে আনুষাঙ্গিক যে সমস্ত খরচা আমরা করি অঙ্গনওয়াড়িগুলোতে, আমরা অনেক সময় ডিম কিনে নিয়ে যাই বা অন্য কিছু কিনে নিয়ে যাই। আমি এর জন্য আজকে কিছু তথ্য তুলে এনেছি। আমি র্যান্ডমলি আমাদের আগরতলা শহরের কিছু অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা আছে তাদের অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো এনেছি, তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টগুলো। আসলে কি হয়, আমি এটা খোলাসা করে বলি, আমাদের রাজ্যে নয়, এটা সারা দেশে অঙ্গনওয়াড়ি এইভাবেই চলে। এখানেও সেই চলে আসছিল যেভাবে আগের থেকে, যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের নামে একটা অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে ওনার স্যালারিটাও ওনার অ্যাকাউন্টে যায়, এবং আনুষঙ্গিক যে টাকাগুলো দেওয়া হয়, তাদের ইনসেন্টিভ হোক বা অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য কিছু কেনাকাটা হোক বা সেখানে যে পুষ্টির যে বিষয়গুলো থাকে, সেই টাকাটাও তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়। যেহেতু ওনাদের নিজেদের অ্যাকাউন্টে দেওয়া হয়, সেই টাকাটা অনেক সময় হিসেব মেলানো একটু মুশকিল হয়ে যায়। এর জন্য আমি এটা আলাদা আলাদা হিসাব বানিয়ে এনেছিলাম। 1 বছরে 2/4/2025 থেকে 30/3/2026, অর্থাৎ 1 বছর যেটা বিগত হয়েছে, এই বছরের অর্থ বছরে আমরা ইনসেন্টিভ বাবদ বিভিন্ন তাদের, সেটা মোবাইল রিচার্জ হোক বা তাদের টিএ হোক বা তাদের যে ফেস্টিভ্যাল গ্রান্ট হোক, ফেস্টিভ্যাল অ্যাডভান্স হোক, শাড়ি কেনার পয়সা হোক, এই সমস্তগুলো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় তাদের রেজিস্ট্রেশন করলে তারা ইনসেন্টিভ পান, এই সমস্ত কিছু মিলে প্রায় তাদেরকে 19,185 টাকা দেওয়া হয়েছে। এবং আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র তারা কেনাকাটা করেন,
সেই কেনাকাটারও 51,632 টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ এক বছরে 70,871 টাকা এডিশন তাদের স্যালারি ছাড়াও এই টাকাটা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তো এটা এর জন্য আমি আপনাদেরকে বলছি যে আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা আছেন তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছু কিছু পলিটিগুলো। হ্যাঁ, পার হেড আমি পুরো বছরের পুরোটাতে আছে, আমি জাস্ট আপনাকে সংক্ষেপে এটা বললাম যে প্রত্যেককে এই টাকাটা দেওয়া হয়েছে। আমরা এটাকে আরও স্পষ্ট করতে চাই যে আমরা এই বছর আমাদের লক্ষ্য রয়েছে যে আমরা অঙ্গনওয়াড়ি দিদিমণিদের যে অনারিয়ামটা পান সেটা তাদের অ্যাকাউন্টে যাবে, এবং এই আনুষঙ্গিক যে টাকাগুলো বললাম অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে গিয়ে তার জন্য আলাদা একটা অ্যাকাউন্টের ব্যবস্থাও আমরা করছি। একটু সময় লাগছে, সেটাও আমরা করছি যেন তাদের জন্য আলাদা অ্যাকাউন্ট অঙ্গনওয়াড়ি সেন্টারে হয়। তো সেখানে যে সমস্ত তারা কেনাকাটা করেন সেটা সেই অ্যাকাউন্ট থেকে যাবে। তো এগুলো আমরা যে সমস্যা ছোট ছোট রয়েছে এগুলো সমাধান করার আমি চেষ্টা করছি। তো মূল বিষয় এগুলোই ছিল আমাদের আজকের বলার। আপনাদের আমাদের ব্যাংক স্টেটমেন্ট রয়েছে প্রত্যেক মাসে ডিম এবং আদার্স মিলে 51,632 টাকা আমি যে অ্যাকাউন্টটা এনেছি প্রত্যেকের তো আলাদা আলাদা হবে। কোথায় অঙ্গনওয়াড়িতে 10 জন স্টুডেন্ট আছে, কোথায় 20 জন আছে, কোথায় 5 জন আছে, তো সেই হিসাবে পয়সাটা ঢুকবে। আমি যার অ্যাকাউন্টটা রেখেছি, এখানে কয়েকটা অ্যাকাউন্ট রেখেছি, তার মধ্যে আমরা 51,632 টাকা ওনাকে দেওয়া হয়েছে এক বছরের এই যে জিনিসগুলো কেনাকাটা করেন, এবং ওনাকে ইনসেন্টিভ মানে বিভিন্নভাবে এই যে মোবাইল রিচার্জ বা ধরুন শাড়ি কেনা বা তিনি মাতৃবন্দনা যোজনায় যেটা এন্ট্রি করেন পোষণ টেকারে, সেগুলো করলে একটা ইনসেন্টিভ পান। এগুলো মিলে 19,185 টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছে। তাহলে এই যে পয়সাটা 70,817 টাকা ওনার স্যালারি ছাড়াও, মানে অর্থাৎ অনারিয়াম ছাড়াও এই টাকাটা ঢুকেছে। সমস্যাটা কোথায়? মেজর সমস্যাটা আমি যেটা রিয়েলাইজ করলাম যে ওনাদের অ্যাকাউন্টটা একটা অ্যাকাউন্ট, অর্থাৎ ওনার স্যালারি অ্যাকাউন্টে এই টাকাটা ঢোকে। অতএব এখানে একটু সমস্যা, এটা আমাদের এখানে সারা দেশেই এটা, কিন্তু এটাকেও আমরা সংশোধন করার জন্য আমাদের প্রয়াস রয়েছে আমরা যেন আলাদা অ্যাকাউন্ট করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা অঙ্গনওয়াড়ির জন্য আলাদা অ্যাকাউন্ট করে দিতে পারি। তাহলে কী হবে, এই টাকাগুলো ওই অ্যাকাউন্টে যাবে যেটা ওনার আনুষঙ্গিক ডিম কেনা বা অন্যান্য কিছু। আর ডিমের প্রাইসটা নিয়ে আমি আগেও বললাম যেটা আমরা প্রাইসটা ঠিক করিনি, এটা সারা দেশে যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেটা উত্তরপ্রদেশেও এই দাম ছিল, কেরলেও এই দাম ছিল, আর ওয়েস্ট বেঙ্গলেও এই দামই দেওয়া হতো, অর্থাৎ সারা দেশেই ইকুয়াল যে প্রাইস যতগুলো আছে সেম প্রাইসে দেওয়া হতো। এখানে আমাদের এখানে কিছু করার নেই। হ্যাঁ, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চিঠি লিখছি, মিটিংয়ে যখন যাই আমরা কথা বলি যে এখন ডিমের দাম বাজারে বেড়েছে। তো এটাতে কি হয়, আমরা যে সমস্ত ননভেজ এরিয়া রয়েছে এখানে আমাদের জন্য সমস্যা, অনেক জায়গায় তো ডিমটা চাই না ভেজ এরিয়া। আজকে ধরুন গুজরাট বা অন্যান্য জায়গায় অনেক রাজ্য আছে যেখানে ডিমটা দেওয়াই হয় না, ঠিক আছে। আমাদের এখানে যেহেতু আমরা মাছ মাংস খাই, ডিমটা আমরা এখানে বেশি চাহিদা, এর জন্য আমাদের এখানে সমস্যা হচ্ছে। কিন্তু এগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে, এগুলো আমরা করছি। এগুলো এসে বলে বিজেপি গভর্নমেন্ট এসে করেছে এরকম নয়, এগুলো তো চলে আসছে, এই প্রক্রিয়ার এই পদ্ধতিতে চলে আসছে। এগুলো অঙ্গনওয়াড়ি সেন্টার এরকমই ছিল। আমাদের রাজ্যে 10,000 অঙ্গনওয়াড়ি, এগুলো তো বলছেন একবার যে আমাদের রাজ্যে 10,000 অঙ্গনওয়াড়ি, আমি মন্ত্রী হওয়ার আগে একটা অঙ্গনওয়াড়ি তো ইলেকট্রিসিটি ছিল না, মানে একটা অঙ্গনওয়াড়িতে ইলেকট্রিসিটি ছিল না। 10,000 অঙ্গনওয়াড়ি, আমরা এসে 3,000-এর উপরে, আমি বললাম একটু আগে ডাটা, 3,000-এর উপরে অঙ্গনওয়াড়িতে আমরা ইলেকট্রিসিটি কানেকশন দিয়েছি। এই বিলটা কোথায় থেকে আসবে? তো এটা আমরা একটা ম্যানেজ করেছি, অর্থ দপ্তরের সঙ্গে কথা বলে 3,000-এর উপরে অঙ্গনওয়াড়িতে আমরা করেছি। বাকিগুলো তো আমাদের লক্ষ্য আছে এই বছর আমরা 100% অঙ্গনওয়াড়িতে যেন ইলেকট্রিসিটি করতে পারি। সময়ের সঙ্গে ধীরে ধীরে বদলানো হচ্ছে। আমাদের অঙ্গনওয়াড়িতে অ্যাটেন্ডেন্স কমে গেছে, কারণ হচ্ছে এখন ছেলেমেয়েরা ইংলিশ শিখতে চায়। কারণ আমার ছেলেমেয়ে যখনই একটু ক্লাস 1-এ ভর্তি হবে তখন কী হবে, বিদ্যাজ্যোতিতে ভর্তি হতে চাইবে, পিএমসিতে বা প্রাইভেট স্কুলে, সেন্ট্রাল স্কুলে, সেখানে ইংলিশ মিডিয়াম পড়াশোনা হবে। তো তাই বাচ্চাকে ইংলিশ শেখাতে হবে। তার জন্য আমরা আমাদের শহরগুলোতে আজকে ধর্মনগর, উদয়পুর, আগরতলা সহ প্রায় 100খানা অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা ইংলিশ মিডিয়াম করেছি। আমরা আগে অঙ্গনওয়াড়ি দিদিমণি যারা হতো 12 পাস হলে হতো, আমরা নতুন এটাকে ক্যাবিনেটে সিদ্ধান্ত করেছি কয়েকদিন আগে, এখন গ্র্যাজুয়েট যারা হবে তাদেরকে আমরা অঙ্গনওয়াড়ি গ্র্যাজুয়েটেই তো 12 পাস এখন, হ্যাঁ 12 পাস থেকে আমরা আগে 12 পাস ছিল, এখন আমরা গ্র্যাজুয়েট করছি। যে আমরা আগে স্যার ইয়া ছিল মাধ্যমিক পাস, এখন এটা 12 পাস করেছি। মানে ধীরে ধীরে সব বদলানো হচ্ছে। আগে 8 পাস হলে রান্নার কাজটা করবে, হেল্পারের কাজটা করতো, আর মাধ্যমিক পাস দিদিমণি কাজটা করতো, পড়াতেন। কিন্তু এখন 12 পাস করা হয়েছে, যেহেতু তাদেরকে ইংলিশে ABCD শেখাতে হবে, 1 2 শেখাতে হবে। এগুলো ধীরে ধীরে বদলানো হচ্ছে। আর